বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের প্লট তৈরির জন্য আমরা বিভিন্ন অলৌকিক বিষয়ের উল্লেখ করেছি, কিন্তু আমরা কোনো রকমভাবেই এই বিষয়গুলিকে সমর্থন করি না। আশা করি গল্প শোনার আনন্দে শ্রোতারা এই বিষয়টিকে মানিয়ে নেবেন। আপনাদের উৎসাহে আজ আমরা শুরু করছি তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজ। আজকে আপনারা শুনবেন তারই প্রথম গল্প, অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অপবিদ্যা। এটি একটি তন্ত্র নির্ভর গল্প। আজকে আপনারা শুনবেন এই গল্পেরই প্রথম পর্ব। বর্তমান তেঁতুলতলা সরকার আপনাদের কি দিয়েছে? হাতলওয়ালা ছাতা? আর তো কিছু দেয়নি। আমি আপনাদের তেরপল দেবো। সেই তেরপল হাতে আমার মা বোনেরা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে না, টাঙিয়ে রান্না বান্না করতে পারবে। আমাদের সরকারকে ক্ষমতায় আসতে দিন। আপনারা চাল থেকে চুলো, ডাল থেকে মূলো সব সব পাবেন। দাদা, পুজোর উদ্বোধন করতে যে আসছে সে গোপাল হালদার। কি বলছে বলতো বিলু? আরে রক্তিমদা, তুমি ছাড়ো, রিল্যাক্স করো, পার্টি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দেখ তো, মালটা তুদ্দাতে হাগলাতে কি যে বলে আমি বুঝি না কিছুই। আরে না না দাদা, কালকে লেকচার রেডি করতে হবে। আজকে তুমি লেকচারটা যা দিলে না দাদা, উফ। থাক থাক, আর তেল মারতে হবে না। আমি একটু রিল্যাক্স করতে গেলাম। আমার কাল সকালে বেরোতে হবে, ট্রেন ধরবো। সকাল 9টা। রেল স্টেশনের ভিড় আছে, কিন্তু এইমাত্র একটা ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ায় ভিড়ের গতি মন্থর। কিন্তু এই ভিড়ের মধ্যেও দুজন দৌড়চ্ছে। দূর থেকে তাদের তড়িৎ গতির চলন দেখে মনে হয় যে তাদের বয়স আন্দাজ 30 হবে। কিন্তু কেন দৌড়চ্ছে তারা দুজন? প্রথমে ভাবলাম হয়তো ট্রেন স্টেশন ছেড়ে চলে যাবার খবর তারা পায়নি দুজনই, তাই একটা আশা নিয়ে দৌড়চ্ছে। কিন্তু পরে বুঝলাম না, প্রথম ব্যক্তির প্রতি দ্বিতীয় ব্যক্তির একটা আক্রোশ আছে। তাই দ্বিতীয় জন যত এগিয়ে গিয়ে ধরতে যায়, প্রথম জন ততই জোরে দ্রুত ছোটে। রেল স্টেশনের সিঁড়ি বেয়ে সবেগে এইভাবে চলতে চলতে প্রথম ব্যক্তি আঘাত পেলেন। তার ব্যাগটা ছিটকে পড়ল কিছুটা দূর, আর এই সুযোগে দ্বিতীয় ব্যক্তি সেই চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে কিছুক্ষণ প্রশ্বাস নেবার জন্য দাঁড়ালো। সে তখন এই দৌড়ানোর ধকলে হাঁসফাঁস করছে। তখন প্রথম ব্যক্তি বেশ ব্যথা পেয়ে উঠতে সময় নিচ্ছে। তার এখন আর উঠে পালানোর উপায় নেই, কারণ জনসমাগম তাদেরকে কৌতূহলের সাথে ঘিরে ধরেছে। প্রথম ব্যক্তিকে কিছু লোক তুলছে বটে, কিন্তু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে। কি হয়েছে দাদা? কি হয়েছে? চুরিকে নাকি? দ্বিতীয় ব্যক্তি এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, শালা ভণ্ড জ্যোতিষ কোথাকার। আমি ছিলাম এই ভিড়ের মধ্যেই। আমার ট্রেন
একটু দেরি দেখে ব্যাপারটা প্রত্যক্ষ করছিল। আমি একটু মাতব্বরি করেই সবাইকে সরিয়ে বললাম, কি কি হয়েছে বলুন তো দেখি। আরে দাদা, আর বলেন কেন, সালা সালা আমার কাছ থেকে কেটে 2 লাখ টাকা নিয়ে রেখেছে। শুধুমাত্র এই যে দেখুন, কটা নকল পাথর দিয়ে রেখেছে। আর সালা রোজ বলে নাকি ভাগ্য ফিরে যাবে। আমি ওনাকে শান্ত করার জন্য প্রশ্ন করলাম, তা ফিরলো? কি? আরে ভাগ্য ফিরলো? না, ফিরে তো নি, বরং আরো উল্টো হয়ে গেছে দাদা। এখন আমার টাকার খুব প্রয়োজন। আর এই শুয়োরের বাচ্চা বলে কি না টাকা নেই। এই বলে পুনরায় সেই ব্যক্তি ওনার দিকে মাথা ধেয়ে গেল। মার শালাকে। সবাই তাকে আটকাতে গেল ঠিকই, কিন্তু সে যেন বৃথা চেষ্টা। কারো কিছু হারিয়েছে, তাও আবার কি টাকা। সে ব্যক্তিকে যদি কেউ সামনে পায় তো আরে দাদা ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। সবাই বলছে একদিকে, আর অন্যদিকে সেই ব্যক্তি সব কিছু এড়িয়ে কোনো কথায় কান না দিয়ে নিজের ক্রোধ চরিতার্থ করছে। এমন সময় আমার আর কি বা করার ছিল, ট্রেন আসতে সোজা সেদিকে রওনা দিলাম, কারণ অফিস যেতে হবে। যথারীতি প্ল্যাটফর্মে ট্রেন আসলে ট্রেনে উঠেও গেলাম। কিন্তু ওই লোকটার মুখটা বারবার ফুটে উঠতে থাকলো আমার মনে। আবার ওই খণ্ড জ্যোতিষের মুখটাও ভোলবার নয়। আসলে আমি একবার কোনো মুখ বা চেহারা বা কোনো কিছু দেখলে সহজে কিছুতেই ভুলতে পারি। কিরে রক্তিম, কোথায় যাচ্ছস? প্রশ্ন করে উঠল একজন। গলাটা চেনা ঠেকতে ঘুরে দেখলাম। আরে টিপুদা, কেমন আছো? আরে আমি ভালো আছি, তোর খবর ক? আমার খবর ভালো। তুমি ভালো তো? চাকরি করছস? হ্যাঁ গো, বেসরকারি চাকরি। টিপুদা এটা শুনে আনন্দিত হয়ে অনেক কথা বলতে লাগলো ঠিকই, কিন্তু আমার মন সেই আগের দিকে চলে যেতে লাগলো। বর্ধমান স্টেশন থেকে ওঠে টিপুদা। এখন বেশ বড় ভুঁড়ি বেড়েছে, মদ্যপান বেড়েছে বোধহয়, চুলের মাঝে টাক। ওর ভালো নাম উজ্জ্বল পাল। ট্রেনের চ্যাংড়া ফচকে লোক ওকে টিপু বলে ডাকে। এই ভাবতে আমার মন চলে গেল সেই সংগ্রামী অচেনা মানুষটার ঠকে যাওয়ার অবস্থার বিষয়। তাই টিপুদার বকবকানি শুনতে মন চলে গেল আকাশের দিকে। বেশ কিছুক্ষণ বাদে টিপুদা বুঝতে পেরে নিজে চুপ করে আমার উদ্দেশ্যে প্রশ্ন করল, হ্যাঁ রা, তোর হলো কিটা? আমি সম্বিত ফিরে পেতে বললুম, আরে না টিপুদা, কিচ্ছু না, তুমি বলো। না গভীর কিছু। এটা বলে টিপুদা এমনভাবে আমার দিকে তাকিয়ে উত্তরের আকাঙ্ক্ষা করতে লাগলো যে ট্রেনের আশেপাশে যারা বসে বা দাঁড়িয়ে আমাদের কথোপকথন আনমনে শুনছিল তারাও এবার আমার মুখের দিকে তাকাল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। তাই সবার থেকে আমার মনে যে প্রশ্নটা উঠেছে সেটা টিপুদার কানে কানে বলল, টিপুদা, তুমি জ্যোতিষে বিশ্বাস করো? আর বলেই বুঝলাম ভুল করে ফেলেছি, কারণ যার নিজের চক্ষু লজ্জা নেই সে কি করে অন্যেরটা নিবারণ করবে। সে সবার সামনে বলে উঠল চিৎকার করে, আরে জ্যোতিষ, হ্যাঁ একেবারে হক কথা বটে। কার লাগবো? তোমার? আমার পোলার বন্ধুর কাকা, সে হেব্বি কট লাইনের জ্যোতিষ।
একেবারে হাত ঘুরিয়ে বগল বাজিয়ে এমন কপাল পড়ে দিবে না। তারপরেও আরও কী সব বলে চলল। আমি একটু মাথাটা তুলে ট্রেনের ওপরে বিশ্রামের উদ্দেশ্যে মাথা তুললাম। দেখি সেখানেও শান্তি নেই। ছোট্ট একটা হ্যান্ডবিলের মতো কাগজে লেখা, কামাখ্যা তারাপীঠ সিদ্ধ জ্যোতিষ, মারণ, উচাটন, ভাঙা প্রেম জোড়া লাগায়, চাকরি করায়, অপথ্য, ভিজিট 500। অবশেষে আমার গন্তব্য স্টেশন আসতে টিপুদাকে বিদায় জানিয়ে আসছি। পিছন থেকে একজন বলে উঠল, বল বেটা বল, কি চাই? ভাগ্যে বলতে হবে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। উনি কী সব বলে চললেন আমার কপালের দিকে তাকিয়ে। তার বলার সাথে আমার বেশ কিছু জিনিস মিলতে আরম্ভ করতে বিশ্বাসও জন্মালো। সেকেন্ডের মধ্যে ভুলে গেলাম তিনি কোনগুলো বলতে পারছেন না। মিলিয়ে দেবার এই অদ্ভুত দক্ষতা দেখে এবং পুরো ব্যাপারটা শুনে বেশ আনন্দ পেলাম। নিজের সুখ্যাতি শুনতে কার না ভালো লাগে বলুন দেখি। শেষ ভেবে যেই না রওনা দেব, উনি আমার উদ্দেশ্যে বললেন, কিন্তু বাবা, কাল সর্ব ওটাই তোমার সমস্যা, ওটাই তোমার সব খেয়ে নিচ্ছে। ওটা কাটিয়ে কবচ না দিলে শুভ কাজ আরম্ভ হবে না, বিয়ের জন্য জেনানা খুঁজে পাবে না। তার কথা যতটা স্বাভাবিক লাগছিল, নিমেষে এই দোষ শব্দটা শুনে কেমন যেন বিমর্ষ আর গম্ভীর হয়ে গেলাম আমি। কিছু না বলে সোজা হাঁটা দিয়ে সরে এলাম সেখান থেকে। যানজট পেরিয়ে যেতে যাব, উনি আবার একই কথা দৃঢ়স্বরে বলে উঠলেন, কাল সর্পযোগ, ওটা কাটিয়ে নিও বাবা। ট্রেন থেকে নেমে বাস ধরতে হয় অফিস যেতে। আজ কি ভাগ্যি একটা জানলার সিট জুটে গেল আমার। কিন্তু জুটলে কি হবে, কেমন যেন একটা অস্থিরতা আমাকে এসে গ্রাস করে রেখেছে। একটু আগে অবধিও তো সব ঠিক ছিল, তবে কি হলো? তাহলে কি ওই অচেনা সাধুর মুখের কথায় আমার মনের মধ্যে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে? কাল সর্পযোগ, সেটা কি? এখনকার দিনে ইন্টারনেটে সব কিছুই পাওয়া যায়, আর এই সুবিধা কাজে না লাগালে কি চলে? যেই না ভাবা, সঙ্গে সঙ্গে একটা সার্চ করে নিলাম, কিন্তু করেই বুঝলাম ভুল করেছি। কারণ গোটা গোটা বাংলায় এর ফলাফল যা বলছে তা বেশ কঠিন। এক অদ্ভুত সমস্যায় পড়লাম। ইতিপূর্বে যে একটা ভণ্ড জ্যোতিষের ঘটনা নিজের চোখে দেখে এলাম, তা বেমালুম ভুলে গেল। সত্যি, ভয় মানুষকে কিভাবে যে এই যুগেও ভড়কি দিতে পারে সেটা তখনও বুঝিনি। বিপদে পড়লে বন্ধুর নাম মনে পড়ে, আমারও মনে পড়ল। হ্যালো, অনিমেষ? কে বলুন তো? ধীর স্বরে প্রতি প্রশ্ন হল। আরে আমি রক্তিম, তোর স্কুলের বন্ধু। ও হ্যাঁ, রক্তিম, বল ভাই। যতটুকু আমি বুঝতে পেরেছি সবটাই বললাম ওকে। ছেলেবেলায় ও এসব নিয়ে চর্চা করতো জানি, এখন নিজের একটা চেম্বারও খুলেছে। তবে অভিজ্ঞতা ও পসার কেমন সেটা ঠিক জানতে পারিনি। যাক, সেই আগন্তুক সাধুর কালসর্পের বিচলিত সাবধানবাণী বাল্যবন্ধু অনিমেষকে বললাম। সে পুরোটা শুনে আরও ধীশ্বরে বলল, হ্যাঁ ঠিক আছে, তুই বরং কালকে আমার চেম্বারে চলে আয়। সাধারণ চাকুরিজীবী মানুষ আমি। এসব সমস্যা যখন আসে তখন মনে একটাই ভাবনা আসে, আর সেটা হলো টাকার ভাবনা। যতই বন্ধু হোক, হিসাবে কেউ কম নেবে কি? একটা দিন কাটতে বেশ মানসিক কষ্ট আর অনিশ্চয়তার সম্মুখীন হতে হলো আমায়।
সেই একদিন যেন 1 বছরের মতো মনে হলো। কখনো ঘাম হয়, কখনো ভয় লাগে। দুরাত্রি চোখের ঘুম উবে গিয়ে বিষণ্ণতা দখল করে। মন মরা হয়ে যাবার একটা কারণ এই যে সমস্ত গুণ আমার আছে, কিন্তু তার সব চাপা পড়ে যাবে শুধুমাত্র এই একটা সমস্যার জন্য। আবার এটাও মনে হতে লাগলো যেন কেউ আমাকে আঙুল দিয়ে দোষ তুলে ধরেছে চোখে, আঁতে ঘা দিয়েছে যায়। কিন্তু কে সে, কেনই বা উপকার করলো সেটা আমি জানি না। শুনলি রক্তিম? কি শুনব? শুনিসনি তোদের দেশের জমিতে কারা যেন এসে জবরদখল করেছে? জবরদখল করেছে? কিছুই তো খোঁজ রাখিস না দেখছি। মানুষের দুর্বলতা এমন জিনিস যে সেখানে একটু আঘাত লাগলে সে আর স্থির থাকতে পারে না। আর এই অস্থিরতা কাকে বলে তা বুঝতে পারি একটি দিনের মধ্যে। আমার সাথে কি কি না হতে থাকলো। হাত থেকে জিনিস পড়ে গেল, কখনো স্বজনের সাথে অকারণে কলহ বেঁধে গেল। যখনই কোনো ঝামেলা বাঁধে তখনই মনে পড়ে সেই কথাটা, কাল সর্পদোষ, কাল সর্পদোষ কাটিয়ে নিও অবশ্যই, নইলে। কিন্তু নইলে কি কি হতে পারে? ভয় হতে লাগলো আমার। জীবনে যে পরিস্থিতির মোকাবিলা করিনি তা এই একদিনে অনভিপ্রেতভাবে হয়ে যাবে কে তা জানত। সারা রাত চোখের পাতা এক করতে তখনও পারিনি। গোটা দেহে যেন একটা মৃদু কম্পন অনুভব করলাম। আমি রক্তিম পাল, একাধারে বিরোধী দলের নেতা। জীবিকার মাধ্যম সেই অল্প মাইনের বেসরকারি চাকরি হলেও রাজনীতি আমার পেশা। লোককে চড়িয়ে খাওয়া আমার স্বভাব। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর আজ আমার এই অবস্থা। কি হলো আমার মনের জোরের? সারা রাত একটা কেমন যেন অনিশ্চয়তার মধ্যে ভয়ে ভয়ে কাটিয়ে দিচ্ছিলাম। ভোরের আলো ফুটলে যেন একটু ভরসা আসলো মনে। প্রথমে একটা নামই মাথায় এলো, ভাই অনিমেষ, ফোন তোল ভাই, ফোন তোল। এদিকে ফোন বেজে যায়, জ্যোতিষী বন্ধু আর ফোন তোলে। এইভাবে 3 বার ফোন করার পর অনিমেষ ফোন তুলল। অনিমেষ ফোন তুলেই প্রথমে বলল, হ্যাঁ, তোর কথাই ভাবছিলাম ভাই, কখন আসবি? আমি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিলাম, তাই আমার দিক বিদিক জ্ঞান কমে এসেছিল। আমার যে সকালে টিফিনটা অবধি খাওয়া হয়নি তা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। অদ্ভুত এক জ্বালাতন যেন অনাহুত হয়ে আমার মনকে দখল করে ফেলেছিল। কিন্তু ঠিক কি যে হচ্ছে তা প্রকাশ করার ক্ষমতা কম। বারে বারে যাই, আয়নাতে গিয়ে নিজের মুখ দেখি, তবে ভরসা হয় যে আমি ঠিক আছি। সেই আগন্তুক সাধুর কি এমন ক্ষমতা আছে যাতে আমার এতটা পরিবর্তন? দেহের পরিবর্তনের সাথে মনের পরিবর্তনের একটা পার্থক্য আছে। সেটা হলো এই যে দেহের পরিবর্তন হলো মানে কোথাও আঘাত লাগলো বা রক্তক্ষরণ হলো, কিন্তু মানসিক পরিবর্তন হলো এমন জিনিস তা সহজে বোঝা যায় না। তাই আমিও তখনও বুঝতে পারিনি যে বিষয়টা শুধুমাত্র আমার মনকে প্রভাবিত করেছে। অনিমেষের পুরাতন বাড়ি এককালে আমাদের বাড়ির নিকটই ছিল, কিন্তু প্রায় 10 বছর হলো সে বাড়ি বেচে দিয়ে কলকাতার ফ্ল্যাটে আছে। আমাদের এখান থেকে সেই কলকাতার ঠিকানা প্রায় ঘন্টা 2-এর দূরত্বে।
আমি যেহেতু বিরোধী রাজনৈতিক দলের কর্মী, তাই আমার পসার সেই রকম নয় যে আমার নিজের একটা গাড়ি থাকবে। কিন্তু ক্যাব বুক করেও যে যাব, তাতে সমস্যা এই যে ক্যাব এই ধারে তালতলায় আসতে পারবে না, তাই ট্রেনই একমাত্র উপায়। তবে এখন একটা সুবিধা আছে, ফোনেতেই টিকিট কাটা যায়। তাই ট্রেনের টিকিট যথারীতি ফোনেই কেটে রওনা হলাম অনিমেষের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে যেতে যেতে পেটের মধ্যে ছুঁচো দৌড়াতে টের পেলাম যে আমার খাবারের প্রয়োজন। কিন্তু ট্রেনে আর কি ধরনের খাবার পাব? যাক, ভাগ্যক্রমে পরের স্টেশনে একজন ঝালমুড়ি বিক্রেতা উঠতে ক্ষণিক স্বস্তি পেল। একটা মিনারেল ওয়াটার যে পিপাসা নিবারণে কি ভূমিকা রাখে তা যদি আমি এতদিন বুঝি। আরে রক্তিমদা! একটু চমকে পিছন ফিরে দেখল, দেখি অতি চেনা একটি মুখ আমাকে ডাকছে। অতি চেনা মুখ, নামও জানা, কিন্তু সেই নাম পেটে আসছে তো মুখে আসছে না। অদ্ভুত জ্বালা যেন। আমার কি যে হলো! আরে রক্তিমদা, আমি শেখর। পার্টির কি খবর গো? সামনে ইলেকশন তো। আমি একটু থেকে গিয়ে নিজের ছন্দে ফিরে বললাম, ও হ্যাঁ শেখর, তোমার নামটা কিছুতেই আমার মাথায় আসছিল না। সে তো হবেই, তোমার যা ফ্যান ফলোয়ার আর তুমি যা বক্তৃতা দিতে পারো, তাতে কত পাবলিক কাত হয়ে যায়। বিরোধী পক্ষ তো নস্যি। বলছো? বাবা, অমন করে বলবার কি আছে? জানো না নাকি? যাক, কোথায় যাবে? শিয়ালদা। পার্টির কাজ নাকি? আরে না, মানে আমি ব্যাপারটাকে লুকিয়ে রাখতে চাইছিলাম। যে কোনো মানুষকে নিজের দুর্বলতা বলে দেব এমন বোকা আমি নই। কিন্তু কি করে বিষয়টা কাটাবো বুঝতে পারছিলাম না। এমন সময় ভাগ্য আমার সঙ্গ দিল। আমার ফোন বেজে উঠল। অনিমেষ ফোন করেছে। কি রে ভাই, কত দূর? আসবি তো? হ্যাঁ ভাই, ট্রেনে আছি, আর 1.5 ঘন্টা মতন লাগবে। আচ্ছা, তার মানে তোর এখানে আসতে করতে ওই দুপুর হয়ে যাবে। লাঞ্চ করবি কিন্তু এখানে এসে। এমা না না, আবার সেসব কেন? না না, সঙ্গীতা কিন্তু বলেই দিয়েছে তোকে লাঞ্চ না করিয়ে ছাড়বে না। সঙ্গীতাকে? আরে আমার ওয়াইফ, তোর বৌদি। ওহো, তুই বোধহয় জানিস না, 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। ট্রেনে করে যাচ্ছিলাম। এমন সময় অপর দিক থেকে একটা ট্রেন এসে এই ট্রেনটাকে হাওয়া দিয়ে গেল। ঝিকঝিক শব্দে ট্রেনে একটা হাওয়া লেগে গেল। হাওয়ার দৌড় যখন ট্রেনকে ছুঁয়ে যাচ্ছে, তখন মনের মধ্যে জেগে উঠল পুরাতন স্মৃতি। সঙ্গীতা, অনিমেষ আর আমি একসাথে এক স্কুলে পড়তাম। আমরা প্রত্যেকেই খুব ভালো বন্ধু ছিলাম। তার মধ্যে সঙ্গীতার সাথে অনিমেষের যে বিয়ে হয়ে গেছে তা ভাবতেই পারি। দেখতে দেখতে কতটা সময় কেটে গিয়েছে। সময় কেটে গিয়েছিল বটে, 15টা মিনিট যেন কয়েকটা কিলোমিটার দূরত্ব কমিয়ে দিচ্ছে। ট্রেনে যেতে যেতে সূর্য নিজের অবস্থান বদলাতে বদলাতে মাথার উপরে চলে এই বার্তা এলো যেন মধ্যাহ্ন উপস্থিত। শেখরও দেখলাম 2টো স্টেশন বাদে নেমে পড়ল। বাকিটা সময় আমার কাটতে লাগলো অপেক্ষা।
অবশেষে প্রায় 1:30 নাগাদ ট্রেন এসে ঢুকলো শিয়ালদহ স্টেশন। স্টেশন থেকে অনিমেষদের বাড়ি মাত্র 15 মিনিট। স্টেশনে নেবেই আমি অনিমেষদের বাড়ি থুড়ি ফ্ল্যাটের ঠিকানা জেনে নিয়ে সেদিকে রওনা হলাম। বেনিয়াটোলা লেন। পুরাতন বাড়ি ভেঙে নবরূপায়িত ফ্ল্যাট তৈরি হচ্ছে জানতাম, কিন্তু তেমন অংশে কোনোদিনই প্রবেশ করিনি। কিন্তু আজ দেখলাম আশেপাশে যে সমস্ত পুরাতন বাড়ি আছে সেগুলো যেন দুঃখের সাথে তাদের স্বজন শোকে কাঁদছে। কারণ তারাই বোধহয় জানে যে বয়সে জীর্ণ হলেও প্রাচীনত্বের যে বহর তা আধুনিক আতিশয্যতার সাথে মিলবে না। তবু আমরা মানুষ যে পরিবর্তনটা, নতুনটা ভালোবাসি, তাই মানুষেরাই ফ্ল্যাট তৈরি করে নতুন বাড়ি ভেঙে। বাড়ি ভাঙা পড়ে, ফ্ল্যাট তৈরি হয়, লিফট থাকে, সিঁড়ির কষ্ট দূর হয়। লিফটে উঠে 4th ফ্লোরে চলে গেলাম। 4th ফ্লোরের ঝাঁ চকচকে করিডোর দিয়ে যখন যাচ্ছি তখন বুঝলাম আমার বন্ধুটির বেশ ভালোই পসার হয়েছে। ও বলে রেখেছিল 6 নম্বর রুম। আমি গুনতে গুনতে ফ্ল্যাটের প্রত্যেকটা রুম পার হতে হতে 6 নম্বর রুমের দরজার সামনে এসে হাজির হলাম। আর সেখানে গিয়েই দেখতে পেলাম নেম প্লেটে লেখা আছে অনিমেষের নাম। তবে এই নামটা ছাড়াও এই দরজাটাকে অন্য দরজাগুলোর সাথে স্বচ্ছন্দে পৃথক করা যায়। বিশেষত এই দরজায় আঁকা রয়েছে যে সমস্ত চিহ্ন, তাই দরজার মর্যাদাকে বদলে দিয়েছে যেন। আমার চেনা যে কটি চিহ্ন আছে তার সংখ্যা 2টি, একটি স্বস্তিক চিহ্ন আর অপরটি ওম চিহ্ন। দেরি না করে ডোরবেল বাজালাম। বেল বাজাতে কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। দরজা খুলে গিয়ে বের হয়ে এলো অনিমেষ। আরে আয় আয়, এদিকে আয় ভাই। এই বলে সে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার সাথে সাথে পিছনে একজন মহিলা উঁকি দিয়ে উঠল। সে নিজে একটু মুচকি হেসে আমার দিকে তাকিয়ে দেখলো বটে। সে তাকানোর সাথে সাথেই চিনতে পারলাম সঙ্গীতা। দূর থেকে জানতে চাইল, কেমন আছিস? একটা লাল রঙের কুর্তি পরে হাতে একটা ওয়াটার জাগ নিয়ে ডাইনিং টেবিলের গ্লাসগুলোতে জল ভরতে ভরতে আমার দিকে প্রশ্নটা করে আমার দিকে তাকিয়ে রইল। ভালো আছি, ভিতরে আয়। সঙ্গীতার মুখে এই আমন্ত্রণ শুনে ওর পিছনে দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে দেখলাম। সত্যি বেশ সময় পার হয়ে গেছে। দুপুর 3টে বাজতে যায়। ওরাও নিশ্চয়ই আমার জন্য না খেয়ে আছে। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অপবিদ্যা গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে অন্বেষণ সরকার। রক্তিমের চরিত্রে অভিক জাঠি, বিলুর চরিত্রে সুমন ঘোষ, টিপুদার চরিত্রে আশিস বাগ, আগন্তুক সাধুর চরিত্রে বিরূপাক্ষ চক্রবর্তী, অনিমেষের চরিত্রে সাত্তকী ঘোষ, শেখরের চরিত্রে রক্তিম বসু রায়, সঙ্গীতার চরিত্রে ববি বসু রায় এবং অন্যান্য চরিত্রে বিপ্লব কুমার দাস, সরজিৎ ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়। এরপর
কি হলো রক্তিমের? জানতে চোখ রাখুন আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।